শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে ঘটনা লিখে পাঠিয়েছি সেটা তার সঙ্গে মানে যে পাঠিয়েছে আর কি, সেটা তার ভাইয়ের সঙ্গে এবং ভাইয়ের বউয়ের সঙ্গে ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম বিপেশ, বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর। বাঙালি, কিন্তু ব্যাঙ্গালোরে থাকি কাজের সূত্রে। যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার ভাই এবং তার ওয়াইফের সঙ্গে ঘটে গেছে। তো তারাও ব্যাঙ্গালোরেই থাকে। আমাদের বাড়ি থেকে মানে দুজনের বাড়ি হচ্ছে ডিস্টেন্স ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স। দুজনেই কাজের সূত্রে আমরা ব্যাঙ্গালোরেই থাকি, ঠিক আছে। তো যে ঘটনা আমি আজকে বলছি এটা আমাদের জন্য এবং আমাদের পুরো ফ্যামিলির জন্য এটা ভয়ঙ্করতম ঘটনা। ভয়ঙ্কর বলা ভুল, অস্বাভাবিক এবং ভয়ঙ্কর দুটো মিশনে যে ঘটনা হবে সেই ঘটনা হচ্ছে আজকে যেটা আমি বলতে চলেছি। তো বিষয়টা এরকম, আমার ভাই এবং আমার ভাইয়ের ওয়াইফ দুজনেই বিয়ে করেছে লাভ ম্যারেজ, ঠিক আছে। তো বিয়ের পরে প্রায় 3-4 বছর হয়ে গেছে, তাদের কোনো বাচ্চা সন্তান কিছু হয়নি, ঠিক আছে। তারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু তাদের তো কোনো ফল পায়নি। তো একবার তারা দুজনে মিলে বসে ডিসাইড করে যে তারা আর এই নিয়ে ভাববে না, ভেবে নিজেদের মন খারাপ করবে না, যা হবে দেখা যাবে, সবটাই তারা ভগবানের ওপর ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। তো একবার কি হয়, তারা দুজনেই সন্ধেবেলায় না সকালবেলাতেই তারা দুজনে লং ড্রাইভে বেরিয়েছে, ঠিক আছে। তাদের গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে। তাদের প্ল্যান ছিল এটাই যে সকালে একটা মন্দির ছিল আমাদের ওখানেই, হ্যাঁ, তো মন্দিরে যাবে, গিয়ে পুজো দেবে, দিয়ে ফেরার সময় একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরবে, কারণ সময় সেদিনকে ছিল হচ্ছে রবিবার। তো তারা গেছে, তাদের প্ল্যান অনুযায়ী তারা সকালবেলা বেরোয়, বাড়িতে মন্দিরে পুজো দেয়, দিয়ে ফেরার সময় তাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপরেও তারা যে রাস্তা দিয়ে ফিরছিল, রাস্তাটা খুবই নির্জন একটা রাস্তা, 2 লেনের রাস্তা, হ্যাঁ। তো রাস্তাটা দুদিকেই জঙ্গল আর কি, অতটা গভীর না হলেও ভালো জঙ্গল আর কি। তো ওই রাস্তা দিয়ে তারা ফিরছিল এবং তারা দেখতে পায় যে একটা চায়ের দোকান, এবং তার চায়ের দোকানের সামনে অনেক লোকজন রয়েছে আর কি। তো তারা ঠিক করে যে চা খাবে, তো নামে চা ফা খায়, হ্যাঁ। তো লোকজন যারা ছিল তারা দেখে বোঝা যাচ্ছিলো যে লোকাল লোকজন আর কি। তো আশেপাশে কোনো ঘর কিছুই নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ল্যাম্পপোস্ট, রাস্তায় যে ল্যাম্পপোস্ট রয়েছে সেগুলো প্রায় কম করে হলো 10 হাত দূরে এক একটা ল্যাম্পপোস্ট, ঠিক আছে। তো যারা তারা দুজনে যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছে, ঠিক আছে, তার উল্টো ফুটেই দেখছে কিছুটা দূরে একটা দোকান রয়েছে। দোকানের সামনে বেশ কয়েকটা পুতুল ঝোলানো। তো তাদের দুজনেরই কৌতূহল হয় যে এই জঙ্গলের রাস্তায় কে এরকম পুতুল বিক্রি করছে, ঠিক আছে। তো তারা দুজনে সেদিকে যায়, পুতুলের দোকানটায় যায়, এবং দোকানে গিয়ে দেখে যে দোকানটায় বেশ সুন্দর সুন্দর সব পুতুল ঝোলানো, ঠিক আছে। এবং যে দোকানটা পরিচালনা করছে সে একটা বৃদ্ধ মহিলা, বয়স্ক বৃদ্ধ মহিলা, ঠিক আছে। তো তারা পুতুল দেখে, এবং তাদের মধ্যেই সব পুতুলের মধ্যেই তাদের একটা পুতুল তাদের মধ্যে কি ওয়াইফের একটা পুতুল পছন্দ হয়, যেটা ছিল খুবই অদ্ভুত রকমের একটা দেখতে, হ্যাঁ। তার হাসিটা ছিল ভীষণই চওড়া, চোখগুলো বড় বড়, মাথায় একটা টুপি পরা, এবং পুতুলটা হচ্ছে মেয়ে, ঠিক আছে। তো সে যখন পুতুলটা জিজ্ঞেস করে দাম কত, তখন যে মহিলাটা ছিল সে বলে আপনি নিয়ে যান, আপনার এটার জন্য কোনো দাম দিতে হবে না। সে প্রথমে আমার ভাইয়ের ওয়াইফ প্রথমে অনেক টাকাই তাকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নেয় না। সে বলে যে না টাকা দিতে হবে না, আপনি নিয়ে যান, আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে যান, এই বলে সে নিয়ে নেয়। তো বাড়িতে পুতুলটা নিয়ে আসার সময় গাড়িতে বসে আছে, পুতুলটা ছিল আমার ভাইয়ের ওয়াইফের কোলে, ঠিক আছে। এবং বেশ ভালোই রাত হয়ে গেছে, তখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তখন ভাইয়ের ওয়াইফ বলছে তাড়াতাড়ি গাড়ি চালাও, কাল তো আবার অফিস আছে তোমার, বাড়িতে সিনু একা রয়েছে। সিনু হচ্ছে তাদের কুকুর, পেট। তো যাই হোক, তারা দুজন যতই তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে আমার ভাই, কিন্তু গাড়ি স্পিড দেখে মনে হচ্ছে সেটা 20 বেশি হবে না, কিন্তু গাড়ির যে স্পিডোমিটার সেখানে কিন্তু দেখাচ্ছে 60 আর 70-এর মাঝামাঝি, কিন্তু গাড়ির স্পিড একেবারেই 20 বেশি হবে না। খুবই অদ্ভুত একটা ব্যাপার। যে রাস্তাটা তাদেরকে 1 ঘন্টার মধ্যে তারা বাড়ি ঢুকে যাবে, সেই রাস্তাটাতেই তারা পৌনে 2 ঘন্টার মধ্যে সে রাস্তায় কভার করে বাড়িতে ঢোকে। বাইরে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের যে কুকুর সিনু, সে একেবারেই শান্ত প্রকৃতির একটা কুকুর, বাড়িতে যদি কোনো চোর ছেঁচড়ে ঢুকে যায় তার কোনো তালবোধ থাকবে না, এরকম একটা শান্ত, যে যা পারে করুক, আমি আমার নিজের মতো ল্যাদ খাই, আরাম খাই, এরকম একটা কুকুর।
তাকে যদি কোনো সময় আমার ভাই বা ভাইয়ের ওয়াইফ যদি একটা হাড়ের টুকরো তার দিকে ছুঁড়ে দেয়, যদি তার থেকে তার নাগালে হয় তাহলে সে খায়। যদি তার থেকে মানে এরকম অবস্থায় থাকে যে তাকে উঠে সেটাকে নিতে হবে, সে কিন্তু নেয় না। মানে এতটাই সে কুঁড়ে, কিন্তু এত মানে শান্ত এবং কুঁড়ে দুটোই বলা চলে। কিন্তু ওই যে পুতুলটা নিয়ে যখনই তারা দুজনে বাড়িতে ঢোকে, তখনই তারা বুঝতে মানে সে কুকুরটা তাদের দিকে একবারে হামলে যায় এবং চেষ্টা করে যে কুকুরটাকে তার পুতুলটাকে তাদের থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে কামড়ানোর চেষ্টা করছিল। কিন্তু তারা দুজনেই তাকে আটকায়, সিনুকে আটকায়, কিন্তু কোনোভাবেই সে পারছে না সে পুতুলটাকে ছিনিয়ে নিতে। তো তারা তখন কী করে, আমার ভাই সিনুকে ধরে এবং ওয়াইফ সে পুতুলটাকে নিয়ে তাদের বেডরুমে রেখে দেয়। তারপর তো রীতিমতো খাওয়া দাওয়া হয়, সব কিছু ডিনার ফিনার করে তারা ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। এবার তারা এখনও অবধি জানে না যে পুতুলটা কী জিনিসটা, মানে পুতুলটা যে এতটাই ভয়ঙ্কর। পুতুলটা ছিল হচ্ছে লাবুবু ডল। আপনারা নিশ্চয়ই সবাই জানবেন যে লাবুবু ডল জিনিসটা কী হয়, কিন্তু তারা কিন্তু জানতো না। তো তারা না জেনে পুতুলটা নিয়ে আসে বাড়িতে। তো পুতুলটাকে তারা মানে ভাইয়ের ওয়াইফ বলে যে পুতুলটাকে সে তার মেয়ের মতো যত্ন করবে, ঠিক আছে। তো সেরকমভাবে একটা বাচ্চা থেকে যেরকম বাবা মায়ের মাঝখানে শোয়ায়, সেরকমভাবে সে শুয়েছে পুতুলটাকে, শুয়ে তারা দুজন ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে যখন আমার ভাইয়ের ওয়াইফ তার ঘুম ভাঙে এবং পুতুলের পাশে যখন হাত ফাত দেয়, হ্যাঁ, তখন সে বুঝতে পারে তার পুতুল যেখানে শুয়ে রয়েছে তার আশেপাশে পুরো ভিজে রয়েছে। সে বুঝতে পারে না যে এখানে জায়গাটা ভিজে গেল কী করে, জল ফল কোথা থেকে পড়লো নাকি। তখন সে ওঠে, হ্যাঁ, উঠে লাইটটা জ্বালায়, ল্যাম্প লাইটটা জ্বালায়। হ্যাঁ, তখন ওই ল্যাম্পের আলো যে সেটা কিন্তু মানে টেবিল ল্যাম্প, সেখানে কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তারপর যখন সে বড় লাইটটা জ্বালায়, দেখছে যে পুতুলের চারপাশটা একবার রক্ত, মানে লাল রঙের কিছু পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে আমার ভাইকে ডাকে। ভাই যখন ওঠে সে বুঝতে পারে না যে জিনিসটা কী। ভাই যখন ওই লাল রঙের জিনিসটা হাতে নিয়ে গন্ধ শুকে, সে বুঝতে পারে সেটা কিছু না, সেটা হচ্ছে রক্ত, কাঁচা রক্ত। এবং কিন্তু তারা দুজনে কেউই বুঝতে পারে না জিনিসটা, মানে রক্তটা কী করে এলো বিছানায়। এবং যে লাবুবু ডলটা, সে দেখছে ডলের মধ্যে কিন্তু কোনো রকমের রক্তের দাগ কিছু নেই, যা দাগ সব ওই ডলের আশেপাশেই। তারা জিনিসটাকে ভাবছিল কিন্তু অতটা পাত্তা দেয়নি, ঠিক আছে। তো তারা দুজনে ওঠে, সব কিছু চেঞ্জ করে, মানে বিছানার চাদর চেঞ্জ করে আবার শুয়ে পড়ে। আবার সেমভাবেই তারা শয়। এবং যে ভাইয়ের ওয়াইফ সে কী করে, পুতুলটার গায়ে, মানে একটা বাচ্চার গায়ে যেরকম তার মা হাত রেখে শোয়, সেরকমভাবেই সে পুতুলটার গায়ে হাত রেখে শুয়ে পড়ে, ঠিক আছে। শোয়ার কিছুক্ষণের মধ্যেই, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই সে মানে ওয়াইফ বুঝতে পারে যে পুতুলটা যেন নিচের দিকে কেউ টানছে পুতুলটাকে। কিন্তু যেহেতু তার হাতটা রয়েছে, সে নিচের দিকে যেতে পারছে না, কিন্তু কেউ যেন তাকে টানছে নিচের দিকে। হ্যাঁ, প্রথমে সে বুঝতে পারে না অত কিছু। তারপরে যখন সে বুঝতে পারে, সে একটু উঠে বসে, আধশোয়া অবস্থায় বসে এবং সে দেখছে পুতুলটাকে দিকে যেন নিচের দিকে অগ্রসর হচ্ছে। মানে কীরকম কেউ যদি কিছু টানে যেরকম একটা হবে, সেরকমভাবেই সেরকম হচ্ছে। তো যখনই সে পুতুল থেকে হাতটা সরিয়ে দেয়, তখন সে দেখছে পুতুলটা অস্বাভাবিকভাবে নিজের থেকেই নিচের দিকে একটু সরে গেল, বেশ কিছুটা নিচের দিকে সরে গেল। সে এই জিনিসটাতে খুব একটু ভয় পেয়ে গেছিলো, ঠিক আছে, যে একা একা পুতুলটা কী করে নিচের দিকে সরে যেতে পারে, যার মধ্যে কোনো জান প্রাণ নেই, সে কী করে নিজের থেকে নড়াচড়া করতে পারে। তো তারপরে সে আবার পুতুলটাকে এরকম রাখে। তো তারপরে নিজের মানে পুতুলের গায়ে হাত না দিয়ে সে নিজের মতো শুয়ে শুয়ে এইসবই ভাবতে লাগলো যে এই যে রক্তের দাগ, তারপরে এই নিচে একা একা নিচে নেমে যাওয়া, এইসব কী হচ্ছে, এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। পরের দিন সকালবেলা যখন আমার ভাই ঘুম থেকে ওঠে, প্রথমে সে দেখছে তাদের পাশে সেই পুতুলটা নেই। পুতুলটা কোথায়? যখন তার ঘুম থেকে উঠে তার চোখ যায়, তাদের বেডের পাশে একটা ছিল সোফা। সেই সোফার দিকে যখন সে তাকায়, তার চোখ যায়, তখন সে দেখছে পুতুলটা ওখানে বসানো অবস্থায় রয়েছে। মানে কোনো পুতুল যদি কেউ বসিয়ে রাখে কোথাও, যেরকম অবস্থায় থাকবে সেরকম অবস্থায় সে পুতুলটা সেখানে রয়েছে। তো সে অত বিশেষ পাত্তা দেয় না, সে উঠে যায়, ফ্রেশ হয়। ব্রেকফাস্ট টেবিলে তার ওয়াইফ তাকে বলে, তুমি কি ঘুম থেকে উঠে পুতুলটাকে ওখানে মানে আমার পাশ থেকে তুলে ওই সোফায় রেখেছিলে? তখন আমার ভাই বলে যে না তো, আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি তো নিজেই দেখলাম পুতুলটা ওখানে রয়েছে, আমি তো তুলিনি। আমি ভাবলাম তুমি মাঝে তো হয়তো উঠেছিলে, উঠে নিজেই হয়তো রেখেছো, আমি এসব কিছু করিনি। তখন আমার ভাইয়ের ওয়াইফের মুখটা কিন্তু একটু কাচুমাচু হয়ে যায় চিন্তায়।
আমার ভাই জিজ্ঞেস করে যে কী হয়েছে, কিছু ভাবছো নাকি, কোনো সমস্যা? তখন আমার ভাইয়ের ওয়াইফ তাকে সমস্ত কিছু ঘটনাটা বলে, যে রাতেরবেলা যে পুতুলে যে সরে যাওয়া, নিচের দিকে সরে যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু সে বলার পরে তারা দুজনে একটু জিনিসটা নিয়ে ভাবতে থাকে যে এসব কী হচ্ছে। প্রথমে রক্তের দাগ, তারপর ওরকম নিজের থেকে নেমে যাওয়া, প্লাস সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে নিজের থেকে পুতুলটা ওই সোফায় চলে গেছে। এই তিনটে জিনিসই কিন্তু খুবই অস্বাভাবিক কিছু না এবং পাত্তা না দেওয়ার মতোও কিছু না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে ভাই অফিস চলে যায়। অফিস যাওয়ার পরে ভাই যেটা নিজের মধ্যেই লক্ষ্য করছিল যে ভাই কিন্তু খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ, মানে তাদের যত কলিগ রয়েছে সবার সাথে সবাই জানে, অফিসের সবাই জানে যে ভাই খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ এবং খুব মজার মানুষ, কারোর সাথে মিসবিহেভ করে না এবং কারোর সাথে রুড বিহেভ করে না। যতই যে ভুল করুক না কেন তাকে ভালোভাবে বোঝায়, হ্যাঁ 10 বার পারলে 10 বার বোঝায়, কিন্তু কারোর সাথে মিসবিহেভ বা রুড বিহেভ কিছু করে না। কিন্তু সেদিনকে সে প্রত্যেকের সঙ্গে, ইভেন সে তার ম্যানেজার বা বসের সঙ্গেও কিন্তু মিসবিহেভ বা রুড বিহেভ করেছিল, ঠিক আছে। সামান্য কথাতে সে রেগে যাচ্ছিলো, খিটখিটি করছিল, যেটা সে নিজেই বুঝতে পারছিল। তো যথারীতি সে তাড়াতাড়ি করে সেদিনকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে বেডরুমে ঢোকার পরে সে দেখে যে তার ওয়াইফ এবং তার মোবাইল ঘাঁটছে তার বেডে বসে, এবং সে তার হাতে তার পুতুল রয়েছে। তো তারপর সে ফ্রেশ হয়, তার ডিনার টেবিলে সে একটা জিনিস লক্ষ্য করে যে সে বাইরে ঢোকার পর থেকে কিন্তু সিনুকে সে একবারও দেখেনি। প্রত্যেক দিন সে যতই অলস প্রকৃতি হোক বা যতই সে শান্ত হোক না কেন, প্রত্যেক দিন সে বাইরে ঢোকার সঙ্গে সঙ্গে সিনু তার দিকে ছুটে আসে এবং তাকে আদর করে, সে আদর খাওয়ার চেষ্টা করে। কিন্তু সেদিনকে সে একবারের জন্য আসেনি। ডিনারে বসে সে জিজ্ঞেস করছে যে সিনু কোথায়, তার ওয়াইফকে জিজ্ঞেস করছে। তখন ওয়াইফ বলছে যে সে ওপরে নিজের ঘরে রয়েছে, ঠিক আছে। এবার ওর যে ঘরটা ছিল, সিনুর যে ঘরটা ছিল, সেটা ছিল ওপরে, মানে দোতলায় ছিল ঠাকুর ঘর, এবং তার পাশেই তার একটা ঘর ছিল ছোট্ট মতো, যেখানে সে রাতেরবেলা শুতো, হ্যাঁ। তো সে প্রত্যেক দিন রাতেরবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওই ঘর ছেড়ে চলে আসতো, আর একবারের জন্য সেখানে যেত না, কারণ সে ওখানে থাকতে পছন্দই করতো না। ওইটুকুনি ঘরের মধ্যে সে সারা ঘর ঘুরে বেড়াতো। কিন্তু সে আমার ভাই শুনে অবাক যে সে নাকি সারাদিন ওই ঘরের মধ্যেই রয়েছে। সে জিজ্ঞেস করে তার ওয়াইফকে যে ওর কি শরীর খারাপ নাকি, যে সারাদিন ওখানে যেতে চায় না, কিন্তু আজকে ঘর থেকেই যে বেরোয়নি বলছো। তখন সে বলে যে না, শরীর তো খারাপ না। দুপুরবেলা আমি অনেকবার খেতে রাখলাম, কিন্তু সে আসেনি। কিন্তু যখনই আমি ওকে খাবারটা নিয়ে উপরে দিয়ে গেলাম, সে কিন্তু খেয়ে নিয়েছে। সে খিদে পেয়েছে, তারপরেও সে নিচে এসে আমাকে ডাকেনি একবারও। এই কথাটা শুনে আমার ভাইয়ের খুবই অবাক লাগে জিনিসটা। তো তারপরে কি হয়, সে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে তার খাবারটা নিয়ে ওপরে যায়, ঠিক আছে। গিয়ে দেখছে যে সিনু একদম ঠিকই রয়েছে। তার ভাইকে দেখে খুবই লেজ ভেজ নাড়াচ্ছে, খুব আনন্দ পেয়েছে, সে এসছে, সব কিছুই করছে। তারপরে যখন তার ওয়াইফ আমার ভাইয়ের ওয়াইফ তার হাতে পুতুলটা নিয়ে তার কাছে যায়, তখনই কিন্তু সিনু একেবারে চুপ হয়ে যায় এবং তার মাথাটাকে নিচে নামিয়ে নেয়। তখন আমার ভাই বুঝতে পারে যে সে পুতুলটাকে দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে। তো তখন সে বলে যে তুমি পুতুলটাকে নিয়ে যাও, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। খাইয়ে নিয়ে সে যায়। তো রাতেরবেলা সে তার ওয়াইফকে বলে যে তুমি একটা জিনিস লক্ষ্য করলে? তো আমার ওয়াইফ বলে যে কি? তখন আমার ভাই বলে যে প্রথম দিন যখন পুতুলটাকে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু সে চেষ্টা করছিল পুতুলটাকে একবারে ছিঁড়ে ফিরে দেওয়ার, কিন্তু আজকে সে ওই পুতুলটার জন্যেই কিন্তু নিচে নামেনি। এবং যখন তুমি নিয়ে গেলে পুতুলটা ওর সামনে, তখন কিন্তু ভয় একবারে পুরো কাছুমাছু হয়ে গেছিলো। তখন ভাইয়ের ওয়াইফ অত বিশেষ পাত্তা দেয়নি, ধুর তুমি এসব ভুলভাল বলছো, ও একটা পুতুলকে কেন ভয় পাবে। তখন ও সব না ভেবে দুজনে মিলে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। মাঝরাতে যখন আমার ভাই ঘুম থেকে ওঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, সে যখন ডাইনিংয়ে আসবার জন্য তার বেডরুম এবং ডাইনিংয়ের প্যাসেজটা দিয়ে যখন আসছে, মাঝখানে প্যাসেজটা দিয়ে, সে দেখতে পাচ্ছে ডাইনিংয়ে একটা সোফা রয়েছে। সেই সোফাটা একবারে জানলার সামনে, এবং জানলা দিয়ে বাইরে যে ল্যাম্পপোস্ট, তার লাইটটা কিন্তু পুরো ওই সোফার মধ্যে পড়ে। সে দেখতে পাচ্ছে সেই সোফার মধ্যে বিশাল আকারের একটা দানব আকারের একটা চেহারার একটা মানুষ, একটা অবয়ব কালো রঙের ওখানে বসে রয়েছে, ঠিক আছে, বিশাল আকার। সে খুবই অবাক হয়ে যাচ্ছিলো যতক্ষণ সে ওই
বেডরুম এবং ডাইনিংয়ের মধ্যিখানে প্যাসেজ দিয়ে সেখানে যাচ্ছিল। যখন সে ডাইনিংয়ে পৌঁছায় এবং লাইট জ্বালায়, সেখানে সে কিচ্ছু দেখতে পায়নি। সে দেখতে পাচ্ছে শুধু একটা ওই যে পুতুলটা রয়েছে, পুতুলটা ওখানে বসে রয়েছে আগে, মানে যেরকমভাবে বসানো অবস্থায় ছিল সকালবেলায় সোফাতে, তাদের বেডরুমের সোফায়, সেরকমভাবে সে বসানো অবস্থায় রয়েছে। কিন্তু তার স্পষ্ট মনে আছে তার ওয়াইফ সেদিনকে রাত্রেবেলাও ওই পুতুলটাকে নিয়েই কিন্তু শুয়েছিল মাঝখানে। তাহলে সে এখানে এলো কী করে? খুবই একটা জটিল কথা, প্রশ্ন আর কি। তো সে কী করে, প্রথমে সে ওয়াশরুমে যায়, টয়লেট করে বেরিয়ে এসে সে চেষ্টা করে যে পুতুলটাকে, মানে ভাবে এটাই যে পুতুলটাকে নিয়ে সে আবার জায়গায় নিয়ে চলে, মানে তার ওয়াইফের সামনে গিয়ে রেখে দেবে। কারণ তার ওয়াইফের যদি একবার ঘুম ভাঙে, সে যদি একবার দেখে পুতুলটা নেই, সে আবার তাকে ডাকবে, তার ঘুমে ব্যাঘাত ঘটবে। তার থেকে ভালো সে যখন একবার দেখেই নিয়েছে পুতুলটা এখানে, সে নিয়ে গিয়ে তার ওয়াইফের পাশে রেখে দেবে। সে যখন পুতুলটাকে তুলতে যাচ্ছে, একবারে ক্যাজুয়ালি যখন তুলছে, সে বুঝতে পারেনি যে পুতুলটা কতই বা ওয়েট হবে। পুতুলটা একটা হাত ধরে যখন সে টানছে, সে দেখছে পুতুলটা ভীষণ ভারী হয়ে গেছে, মানে তাকে টানা যাচ্ছে না। তারপরে তাকে আরও জোরে যখন তুলে যায়, সে তখনও কিন্তু পারছে না। তারপরে সে দু হাত দিয়ে চেষ্টা করে, সে বুঝতে পারছে যে পুতুলটা ভীষণ ভারী, মানে তার নিচে কোনো আঠা দিয়ে লাগানো রয়েছে এরকম কিন্তু নয়। আঠা দিয়ে লাগানো হলে যে সোফার যে চামড়া সেটা কিন্তু উপরে উঠে আসবে, সেরকম কিন্তু নয়। সে বুঝতে পারছে যে পুতুলটার মধ্যেই ভীষণ ভার হয়ে গেছে। এরপরে হঠাৎ করে সে কিছুক্ষণ থেমে নিয়ে আবার যখন পুতুলটাকে জোরে টানতে যায়, তখন দেখছে পুতুলটা একেবারেই হালকা, এবং হালকা জিনিস যখন জোরে কেউ টানে যেরকম ছিটকে চলে আসে হাতে, সেরকমভাবে সে পুতুলটা হাতে চলে আসে। এবং সেই সময় তার ওয়াইফ পেছন থেকে চলে এসে এবং বলে যে তুমি কী করছো পুতুলটাকে নিয়ে? হ্যাঁ, তুমি কি নষ্ট করতে চাইছো? সিনু পছন্দ করে না বলে তুমি পুতুলটাকে নষ্ট করতে চাইছো? এরকম করে সে, তার ওয়াইফ তাকে ধমক দেয়, ঠিক আছে। তখন তার মানে ভাই তখন তাকে বলে যে না, আমি সব কিছুই করতে চাইছিলাম না। তখন তাকে কিছু বলার আগেই তার ওয়াইফ তার হাত থেকে পুতুলটাকে নিয়ে বেডরুমে চলে যায়, ঠিক আছে। তো তারপরে আমার ভাই একবার সিনুর কাছে যায় তাকে দেখতে। সে দেখে যে সিনু ভালো মতোই ঘুমাচ্ছে আর কি, নাক ডেকে। তখন আবার সে যখন লাইট ফাইট অফ করে যখন তাদের বেডরুমে ঢোকে, দেখছে বেডরুম পুরো অন্ধকার। একটা কোণায় তার ওয়াইফ দু হাঁটু মুঠো করে, মানে হাঁটু আর মাথা দুটোকে তিনটেকে এক করে এক কোণায় বসে রয়েছে, ঠিক আছে। এবং নাকের সুরে কাঁদলে যেরকম একটা শব্দ আসবে, সেরকম কিন্তু কান্নার শব্দ ভেসে আসছে পুরো ঘরময়। সে তার কাছে যায়, গিয়ে বলে যে কী হয়েছে, তুমি কাঁদছো কেন? সে লাইটটা জ্বালায়, দেখছে যে তার ওয়াইফ কিন্তু মাথাটাকে তখনও নিচু করে রয়েছে এবং তার হাতে সেই পুতুলটা রয়েছে। সে দেখছে পুতুলটার কপালে দুদিকে দুটো কাটা চিহ্ন, মানে গুণ চিহ্ন যেরকম হয় সেরকম গুণ চিহ্নের মতো কেউ কেটে দিয়েছে, এবং সেখান থেকে অবিশ্বাস্যভাবে রক্ত বেরোচ্ছে। একটা পুতুলের শরীর দিয়ে রক্ত কি বেরোতে পারে? এই জিনিসটা আমার ভাইকে খুব ভাবাচ্ছিল। যখনই সে তার ওয়াইফকে বলে যে মাথাটা তুলছো না কেন, মাথাটা তোলো, কী হয়েছে, কাঁদছো কেন, এরকম করে যখনই সে বলে, তার ভাইয়ের ওয়াইফ যখন মাথাটা তোলে, সে দেখে তার ভাইয়ের ওয়াইফের মাথাতেও কিন্তু সেম গুণের মতো কাটা চিহ্ন দুদিকে কপালের। অবাক হয়ে যায় সে, যে যেরকম সে পুতুলের কপালে রয়েছে সেরকম তার ওয়াইফের কপালেও রয়েছে, এবং তার ওখান থেকে মানে কাটা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। কাটা কিন্তু খুব একটা মানে গভীর কাটা সেরকম কিন্তু নয়, কিন্তু গল গল করে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। এরপরে সে কী করবে বুঝতে পারছে না। তার ওয়াইফ অনবরত কাঁদছে, তার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং সে বলে যা আমাকে তুমি বাঁচাও বলে, এই কথাটা বলেই সে অজ্ঞান হয়ে যায় ওখানে। আমার ভাই দেখে মানে তার হাত পা কাঁপতে শুরু করে যে সে কী করবে এখন। সে তাড়াতাড়ি করে পুতুল ওখানে রেখেই তার ওয়াইফকে তোলে, গাড়ি ফাড়ি বার করে তাকে হসপিটালে নিয়ে যায়। এবং আমার ভাইরা যেখানে থাকে, যে জায়গাটা একটু অফবিট জায়গা, মানে অফবিট বলতে কি, সেখানে অত কিছু নেই আর কি। তার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 20 থেকে 22-23 কিলোমিটার দূরে হসপিটাল। সে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়, ভর্তি করায়, ঠিক আছে। সেদিন রাত সে সেখানেই থাকে। পরের দিনকে সে ওখান থেকে বাড়ি ফিরে অফিস চলে যায়, ঠিক আছে। অফিস থেকে সে আবার অফিসে মানে ওখানে যায়। যাওয়ার পরে সে দেখে যে তার ওয়াইফ শরীর খুব একটা ঠিক নেই, ঠিক আছে। তার ডাক্তারের সঙ্গে কথা বলে সে জানতে পারে তার ওয়াইফের শরীর খুব একটা ঠিক নেই, কিন্তু কোনো প্রোগ্রেস হচ্ছে না তার শরীরে।
এবং সে দেখে যে মানে যখন সে তার ওয়াইফের কেবিনে ঢোকে, সে দেখছে তার ওয়াইফের শরীরটা মানে মুখটা, হাত পা সব কিছু কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছে এবং তার বুকের ওপর সেই পুতুলটা কিন্তু রয়েছে। সে বুঝতে পারে না যে পুতুলটা তো ছিল তাদের বাড়িতে, সে তো আনেনি পুতুলটা, তাহলে পুতুলটা এলো কী করে? এবং তখন সে ভাবতে লাগে হয়তো তার পুতুলটা তার ওয়াইফের হাতেই ছিল, সে অত খেয়াল করেনি ওই সময়। তো অত কিছু না ভেবে সে তখন রাতেরবেলা বউকে দেখে বাড়ি চলে আসে, ঠিক আছে, কারণ বাড়িতে সিনু একা রয়েছে, তো চলে আসে। সে দেখছে বাড়িতে এসে সিনু সেদিনকে কিন্তু মানে যেরকম আগের মতো সে তার দিকে ছুটে আসে এবং সব কিছু করে, কারণ ভাই এটা বুঝতে পেরে গেছিলো যে বাড়িতে সে পুতুলটা নেই বলে সে কিন্তু ওরকম করছে, মানে একটু আগের মতো হয়েছে, ঠিক আছে। তো সে নিজেকে ডিনার করে, সিনুকেও ডিনার করে সিনু নিজের জায়গায় চলে যায় এবং সে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। মাঝরাতে সে যখন ঘুম থেকে ওঠে ওর ওয়াশরুমে যাওয়ার জন্য, সে আবার দেখতে পায় একই জিনিস আগের দিনের রাতের মতো, বিশাল আকারে দানব আকার একটা চেহারা, একটা অবয়ব কালো রঙের সেখানে বসে রয়েছে। সে আবার যখন লাইট জ্বালায় সে আবার দেখে সেই পুতুলটা ওখানে বসে রয়েছে। তার মাথা ঘুরে যায় সেখানে, সে বুঝতেই পারছিল না যে কী করে এটা সম্ভব। পুতুলটা ছিল কিন্তু সেখানে তার ওয়াইফের কাছে, তাহলে কী করে এখানে এলো সে কিচ্ছু বুঝতে পারছিল না। তারপর সে আবার আগের দিনের মতো সেখানে যায়, মানে সেই সিনুর কাছে যায়। সে দেখছে সিনু শান্ত মতো ঘুমাচ্ছে নাক ডেকে। সে পুতুলটাকে নিয়ে কিচ্ছু করে না, পুতুলটা যেখানে ছিল সেখানে রেখেই সে নিজের বেডরুমে চলে আসে, সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম আসছিল না একদমই। যখন সে সেকেন্ডবার যখন ঘুমিয়েছে, রাত তখন প্রায় 3:30-4টে বাজে, ঠিক আছে। তার ফোনে কল আসে হসপিটাল থেকে এবং ডাক্তার বলছে যে তার নাকি তার ওয়াইফের শরীর নাকি একটু খারাপের দিকে অগ্রসর হচ্ছে, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, তাকে রাখা যাচ্ছে না। ডাক্তার তাকে এটাও বলে যে আপনার বাড়ি অনেক দূরে, আপনাকে আসতে হবে না, আপনি সকালেই আসবেন। আমরা চেষ্টা করছি যত ভালো করা যায়, ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা জাস্ট জানিয়ে দিলাম একবার। তো ভাই তখন ভাবে যে এত রাতে যাবেই বা কী করে। সে শুয়ে শুয়ে চিন্তাভাবনা ঠাকুর ডাকছিল আর কি। ডাকতে সে কিন্তু ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। এবার পরের দিনকে যখন সে ঘুম থেকে ওঠে, সে দেখে মানে ডাইনিং রুমে আসার পরে সে দেখতে পায় সে পুতুলটা কিন্তু সেখানে নেই, ঠিক আছে। এবং পুরো বাড়িতে একটা বিভৎস গন্ধ, মানে কিছু মরে গেলে যেরকম পচা দুর্গন্ধ বেরোয় সেরকম একটা গন্ধ। এবং সে দেখছে যে খুঁজেই পাচ্ছে না যে গন্ধটা কোথা থেকে আসছে, তার কোনো হুঁশ মানে কোনো আইডিয়াই নেই যে গন্ধটা কোথা থেকে আসতে পারে, ঠিক আছে। এবং সে এটাও লক্ষ্য করছে যে সিনু এখনও নিচে নামেনি। তো সে এটা বিশ্বাস করতে পারছিল না যে সিনু এতক্ষণ ধরে ঘুমাচ্ছে। তো সে ওপরে যায়, গিয়ে সিনুকে ডাকবে বলে গিয়ে যেটা দেখার পর তার মনে হয় যে তার পায়ের তলায় মাটি নেই। সে দেখছে সিনুর যে ছোট্ট ঘরটা ছিল, ঘরটার মধ্যেই তার দেহাবশেষ পড়ে রয়েছে, সিনু মারা গেছে। এবং তার পাশেই ঘরটার বাইরে সেই ডলটা। সে তখন বুঝতে পারে একটাই কথা, যে যত কিছু হচ্ছে এই ডলটার জন্যই হচ্ছে। ও ডলটা একেবারেই স্বাভাবিক কিছু নয়, ঠিক আছে। ওর জন্যেই ওয়াইফের শরীর খারাপ হলো, ওর জন্যেই সিনু মারা গেল। তো ও ঠিক করে নেয় যে ডলটাকে সে নষ্ট করবেই যেভাবে হোক। ডলটাকে সে মাথাটা তার এতই গরম হয়ে গেছিলো, সে যে হসপিটালে যাবে তার ওয়াইফের কাছে, তার এই সব কিছু মাথায় নেই। সে যে সিনুর মানে সৎকার করবে, দেহ সৎকার করবে, সেটাও তোর মাথায় নেই। সে ডলটাকে হাতে নিয়ে তার বাড়ির বাগানে গেল, পাশে একটা ছোট্ট বাগান রয়েছে সেখানে গেল, গিয়ে পুরো ডলটাকে কিন্তু পুড়িয়ে দিল। পোড়ানোর পরে যে ছাইগুলো পড়ে রয়েছে সেগুলো সে মাটির মধ্যে মাটি খুঁড়ে পড়ে রয়েছে ফেলে ঢুকিয়ে দিল আর কি, পুঁতে দিল। কিন্তু পুতুলটা কিন্তু পুরোপুরি জ্বলেনি, ঠিক আছে। যাই যতটা জ্বলেছে সব জিনিস নিয়ে সে মাটির নিচে পুঁতে দিয়েছিল। তারপরে সে সিনুর দেহটাকে নিয়ে এসে ভালো করে অন্য মানে ওই বাগানেই অন্য একটু জায়গায়, যেখানে পুতুলটা ছিল সেখানে নয়, অন্য একটু জায়গায় মাটি খুঁড়ে ঠিকঠাক করে সব কিছু পুঁতে দেয়। সেখানে একটা ধূপকাঠি জ্বালায়, ফুল সব কিছু দেয়। নেওয়ার পরে সে ঠিক করে যে এবার তাকে হসপিটালে যেতে হবে, কিন্তু সে ঠিক করে নেয় সে তার ওয়াইফকে কিছু বলবে না। সে যখন হসপিটালে যায়
ডাক্তার তাকে বলে যে তার শরীর অনেকটা ভালো রয়েছে। তো সেদিনকে সে সেই দিনটা তার ওয়াইফকে সেখানে রাখতে হবে, পরের দিনকে সে ছেড়ে দেবে যদি সব ঠিকঠাক থাকে। সেদিনকে সে আর অফিস যায়নি আমার ভাই, সারাদিন হসপিটালেই ছিল, কারণ বাড়িতে ফেরার কোনো আর তাড়া নেই, কারণ সিনও নেই, বাড়িতে ফিরে সে কী করবে। সেদিনকে সারা দিন রাতের বেলা পুরো রাত সে ওখানে হসপিটালেই ছিল। পরের দিনকে সে একেবারে ওয়াইফকে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে যখন ফেরার সময় সে ওয়াইফকে সব কিছু বলে, সিনুর কথাটা বাদ দিয়ে যে ডলটা যে একটা অভিশপ্ত, ডলটার জন্যে যে সব কিছু হচ্ছে সব কিছু সে কিন্তু বলে। এবং সব কিছু শোনার পর তার ওয়াইফও এটা বিশ্বাস করে যে হ্যাঁ, ডলটার জন্যই সব কিছু হচ্ছে। তো যাই হোক, তার ওয়াইফ বলে যে ভালোই করেছো যা করেছো, সিনু তো রয়েছে, সিনুকে নিয়ে আমরা বাঁচবো, সব ডল ফল আমাদের লাগবে না। এই কথাটা শোনার পরে আমার ভাই বুঝতে পারে না যে সে কী করে বলবে সিনুর কথাটা তাকে। তো বাড়িতে ঢোকার পরেই ফ্রেশ হয় দুজনেই। ফ্রেশ হওয়ার পরেই সে মানে আমার ভাইয়ের ওয়াইফ সিনু করে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। যখন সে তার ওয়াইফ মানে হাজব্যান্ড মানে আমার ভাইকে জিজ্ঞেস করে যে সে কোথায়, তখন আমার ভাই কিন্তু তাকে সব সত্যি কথা বলে দেয়। এবং বলার সঙ্গে সঙ্গেই ভাইয়ের ওয়াইফ একবারে কান্নায় ভেঙে পড়ে, কারণ ওই একমাত্র ছিল যে ওদের দুজনকে হ্যাপি রাখতো, যাকে নিয়ে ওরা দুজন বেঁচে ছিল, সেও চলে গেল। প্রায় 2-3 দিন ধরে তাদের খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো। তো তাদের কোনো কিছুতে তাদের মন নেই। আমার ভাইও অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিল, 2-3 দিনের ছুটি নিয়েছিল, খাওয়া দাওয়া ঠিকমতো করতো না, কোনো কিছুতে তাদের মন নেই, মন মরা অবস্থায় দুজনেই ছিল আর কি। রাতের বেলা 3 দিন কেটে গেছে। রাতের বেলায় আমার ভাই শুয়ে রয়েছে। রাতে যেরকম সে প্রত্যেক দিন ওয়াশরুমে যায়, সেরকম সে ওয়াশরুমে উঠেছে যাওয়ার জন্য। সে দেখছে ডাইনিং রুমে একটা কোণায়, ওই যে সোফা তার পাশেই তার ওয়াইফ ওই দুটো হাঁটু এবং মাথাটাকে এক মাথা করে বসে রয়েছে সেই কোণায়। এবং যে আলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা সে ওয়াইফ, চুলগুলো সামনের দিকে ঝুলছে, এবং হাতে কিছু একটা ছিল তার। সে সামনে যায়, লাইট জ্বালায়, সামনে যায়, গিয়ে দেখছে যে তার ওয়াইফ সেখানে বসে রয়েছে এবং সে কিন্তু কাঁদছে না, সে হাসছে। সে যখন তার ওয়াইফ যখন মাথাটা তুলে তার দিকে তাকায়, সে দেখছে যে তার ওয়াইফের মুখটা একেবারে অন্যরকম হয়ে গেছে। মানে তার হাসিটা ভীষণ চওড়া, মানে একজন নর্মাল মানুষের যদি হাসে তাহলে কতগুলো দাঁত দেখা যায়, সামনে কয়েকটা দাঁত দেখা যায়, ওপর পাড়ি নিচের পাড়ি, কিন্তু তার ওয়াইফের কিন্তু পুরো দাঁত দেখা যাচ্ছিলো, যে তার মুখটা এতটা চওড়া হয়েছিল, পুরো সব কটা দাঁত দেখা যাচ্ছিলো। এবং তার চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছিলো, মানে এতটা গোল গোল হয়ে গেছিলো যে মনে হচ্ছিলো ঠিকরে এক্ষুনি বেরিয়ে আসবে। চুলগুলো সামনের দিকে ঝুলছে, পুরো মুখ সাদা, হাত সাদা, এবং তার হাতে সে লাবুবু ডল। আমার ভাইয়ের মনে হচ্ছিল তার পায়ের তলা মাটি নেই, সে ওখানে ছিটকে পড়ে গেছিলো। এবং সে দেখছে তার হাতে ওই লাবুবু ডলটা, যেটাকে সে পুড়িয়ে দিয়েছিল, মাটির তলায় পুঁতে দিয়েছিল, সেই ডলটাই কিন্তু সেখানে রয়েছে তার হাতে। এবং এক হাতে তার একটা চাকু, চপার। ভাই কোনো রকমে সেখানে উঠে দাঁড়ায়, এবং যখন সে উঠে দাঁড়ায় তার ওয়াইফকে সে ডাকছে, কী করছো তুমি, তোমার হাতে পুরোটা এলো কী করে, এবং সে বলছে। তখন তার ওয়াইফ কিন্তু উঠে দাঁড়ায় এবং তার দিকে তাড়া মারে ওই যে চাকুটা নিয়ে, তোকে আমি মেরে দেবো আজকে, এরকম করে বলতে থাকে এবং তার দিকে তাড়া করে। এবং আমার ভাই কী করে, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে যায় এবং ছাদে গিয়ে দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দেয়, মানে ঘরের ভেতরের লোক যাতে ছাদে না ঢুকতে পারে সেরকমভাবে সে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরেই আমার ভাই, রাত তখন প্রায় 3:30 বাজে, 3:15, 3:30 বাজে। সেই সময় আমার ভাই আমাকে ফোন করে প্রতিটা মানে সব কিছু, আমি যতক্ষণ আপনাদের মানে যা আপনাদেরকে বললাম প্রত্যেকটা কথা আমার ভাই আমাকে বলেছিল। সেদিনকে প্রায় 1.5 ঘন্টা ধরে আমাকে সব কিছু বলেছিল, ঠিক আছে। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন প্রত্যেকটা, যেগুলো আমি আপনাকে বললাম আপনাদের প্রত্যেকটা জিনিস আমার ভাই আমাকে বলেছিল। আমি তখন আমার ভাইকে বলেছিলাম যে আমার ভাইকে বলেছিলাম আর কি, যে ওটা তো লাবুবু ডল, তোরা কি জানিস না লাবুবু ডলের সম্বন্ধে, ওরা একটা ডেভিল, পুতুলটাকে আনা মানে তোর বাড়িতে ডেভিল নিয়ে আসা, একটা শয়তান, ওটা ও বাড়ি সবাইকে শেষ করে দেবে, বাড়ি একদম পুরো ছাড়খাড় করে দেবে এরকম।
তখন আমার ভাই কান্নায় ভেঙে পড়ে এবং সে বলে যে কী করব আমি এখন, তাহলে আমার সিনও চলে গেছে, ওয়াইফটা এরকম অবস্থা, তার হাতে পায়ে কাটা চিহ্ন, মানে যখন আমার ভাই তাকে দেখেছিল ডাইনিং রুমে এসে দেখছে তার সারা মুখ হাতে পায়ে কাটার চিহ্ন, মানে সে নিজেকে নিজে ওই চাকুটা দিয়ে কেটেছে আর কি। তখন আমি আমার ভাইকে বলেছিলাম যে তুই কোনোভাবে রাতটা কাটা, আমি কালকে সকালবেলায় তোর বৌদিকে নিয়ে যাবো তোদের বাড়িতে, চিন্তা করিস না কিছু। পরের দিনকে রাতেরবেলা, সকালবেলা যখন আমরা ওখানে পৌঁছোই তার ভাইয়ের বাড়ি, আমার বাড়িতে, আমি আমার ওয়াইফ দরজা ধাক্কা মেরে খুলতে পারছিলাম, মানে বেল বাজিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা ধরে বেল বাজিয়েছি, কারো কোনো সারা শব্দ নেই, ঠিক আছে। দরজাটা পাড়ার লোকজন জোগাড় করে যখন দরজাটা ভেঙে যখন ঘরে ঢুকলাম, দেখলাম ডাইনিং রুমেই আমার ভাইয়ের ওয়াইফের মৃতদেহ পড়ে রয়েছে। হ্যাঁ, তার গলায় চাকুর দাগ, সারা হাতে মুখে চাকুর দাগ, ঠিক আছে, এবং তার শরীরের ওপরে বুকের মধ্যে সে লাবুবু ডলটা বিরাজমান, মানে যেরকম করে মানুষ পুতুল বসিয়ে রাখে সেরকমভাবে সেই পুতুলটা ওখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এইবার ভাইকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাই কোথায়। তারপরে তখনই আমার মনে পড়ে যে ভাই ছাদে গেছিলো, ও ছাদে গিয়ে আমাকে ফোন করেছিল। ছাদে গিয়ে দেখছি ছাদের দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ, মানে ছাদ থেকে বন্ধ দরজা। আবার সে দরজা ভাঙা হলো, ঘরে ঢুকলাম, মানে ছাদে ঢুকলাম, ঢুকে দেখি যে ভাইয়ের মৃতদেহ সেখানে। ভাইকেও সেই একইভাবে তার গলায় একটা কাটার চিহ্ন, মানে কেউ চাকু দিয়ে তার গলা কেটেছে এবং সারা হাতে পায়ে কাটার চিহ্ন। এই জিনিসটা খুবই আমাদেরকে, এই ঘটনা প্রায় 1 বছর তো হয়েই গেছে, 1 বছর হতে যায়, কিন্তু ঘটনাটা আমাদেরকে এখনও ভাবায় যে কি করে আমার ভাই মারা গেল। যদি দরজা ছাদ থেকে বন্ধ থাকে তাহলে কে আমার ভাইকে মারলো, এবং যদি আমার ভাইয়ের বউই যদি তাকে মারে তাহলে আমার ভাইয়ের বউকে কে মারলো। এই জিনিসটা আমাদের কাছে এখনও আনসলভ, এখনও এই রহস্যকে উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু আমার যতদূর মনে হয় এই লাবুবু ডলের জন্য এই সব কিছু হয়েছে। তো আপনাদের যারা এই ঘটনা শুনছেন সবাইকেই বলবো, যাই আনুন না কেন বাড়িতে, এই লাবুবু ডল কিন্তু কেউ আনবেন না, এটা কিন্তু একটা ডেভিল। এটাকে বাড়িতে আনা মানে ডেভিলকে বাড়িতে আনা, নিজের থেকে ডেভিলকে বাড়িতে আনা যেটাকে বলে আর কি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার-পরিজন সবার সাথে শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ঘটনা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।